গোবিন্দ, তোকে নিয়ে আর পারি না। তুই রোজ রোজ দেরি করে আসিস কেন? বাবু, কি আর করব? আমি কি আর ইচ্ছা করে দেরি করে আসি? আমি কত দূর থেকে আসি আপনার এখানে কাজ করতে, দেরি তো একটু হবেই। তোর রোজ রোজ কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে, আর কত অজুহাত দিবি তুই? বাবু, আমি কোনো অজুহাত দিচ্ছি না, আমি সত্যিই বলছি। থাম থাম, এখন অনেক হয়েছে। এখন কাজে যা। কালকে থেকে যদি দেরি হয় আর আসবি না কাজ করতে। এরপরে গোবিন্দ নিজের কাজে চলে যায়। আর এইদিকে গোবিন্দর বাড়িতে বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? এইদিকে আসো তো। হ্যাঁ মা, কিছু বলবেন? ডাকছিলেন যে? হ্যাঁ, ডাকছিলাম তোমায়। আমার বেশ কিছুদিন ধরে অনেক আমের আচার খেতে মন যাচ্ছে। তোমার হাতের সুস্বাদু আমের আচার কতদিন খাই না। হ্যাঁ মা, আপনি যেহেতু খেতে চেয়েছেন তাহলে তো অবশ্যই বানাবো। ঠিক আছে, তাহলে বানানো শুরু করে দাও। আচ্ছা মা, দুপুরে রান্না শেষ করে আমি আচার বানিয়ে দিব। রোজ রোজ আর একই কথা শুনতে ভালো লাগে না। বেতন যা দেয় এর থেকে বেশি কথা শুনিয়ে দেয়। কি আর করব, হাতে তো আর কোনো কাজও নেই। যাই, বাজার করে বাড়ি চলে যাই। দাদা, সবজি কত করে? আরে দাদা, আপনি নিয়ে যান তো, একদম জলের দামে টাটকা টাটকা সবজি। ঠিক আছে, তাহলে আমাকে কিছু সবজি দিন। কিছু সবজি কিনে গোবিন্দ বাড়ির দিকে চলে যায়। আহা, তোমার হাতের যে আচার খেলে মুখে লেগে থাকে। এত সুন্দর করে আচার কিভাবে বানাও বলো তো? আমার থেকে আমার মা অনেক ভালো আচার বানাতে পারে, আমি তো তার কাছ থেকেই শিখেছি। তুমি কি শুধু আমের আচারই বানাতে পারো, নাকি আরো অন্য আচারও বানাতে পারো? না মা, আমি আরো অনেক আচার বানাতে পারি। কই, কোনোদিন খাওয়ালে না তো। ঠিক আছে মা, আমি অন্যদিন তাহলে বানাবো। কই গো, কোথায় গেলে? বাজারগুলো নাও। তুই তো ভালো সময় এসেছিস। পরে আসলে তো বৌমার হাতের আমের আচার খেতেই আর পারতি না। সারথি, কি আচার বানিয়েছো? দেখি তো, আমাকে দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, কতদিন পরে খেলাম, এখনো আগের মতোই আছে তোমার হাতের আচার। হয়েছে হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। হ্যাঁ, যাচ্ছি, তুমি খাবার বারো, আমি স্নান করে আসি। কই গো, উঠো, কত বেলা হলো দেখেছো? তুমি আজকে কি জমিদার বাবুর ওখানে যাবে না? উঠো উঠো। হ্যাঁ, বেলা কি অনেক হয়েছে? সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। কি, তুমি আমাকে আগে কেন ডাকোনি? এত দেরি করে কেন ডেকে দিলে? আমি সকাল থেকে তোমাকে বহুবার ডেকেছি, কিন্তু তুমি তো পড়ে পড়ে ঘুমোচ্ছিলে। আজকে হয়তো আর নিস্তার নেই। আজকে কাজটা চলে যাবে। তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। এই বলে গোবিন্দ খেয়ে তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়ির দিকে যাওয়ার জন্য বের হয়ে যায়। আজ অনেক দেরি হয়ে গেল। আজ কি যে কপালে আছে উপরওয়ালাই জানে। যা আছে দেখা যাবে, আগে তো যাই। মোহন, মন দিয়ে কাজ কর। যদি গোবিন্দর মতন তুই কাজে ফাঁকি দিস, তাহলে ওর মতনও তোকে আমি বের করে দিব কাজ থেকে। না বাবু, মন দিয়ে কাজ করব, আপনার কোনো অভিযোগ রাখার সুযোগই দিব না। হয়েছে, যা নিজের কাজে যা। গোবিন্দ এসে দেখে জমিদার নতুন কাজের লোক রেখেছে। কিরে গোবিন্দ, এত কষ্ট করে আসতে গেলি কেন কাজে তুই? বাবু, আমার কাজে তো আসতেই হবে। না রে, তোর এত কষ্ট করে আর কাজে আসতে হবে না। তোর জায়গায় মোহনকে রেখে দিয়েছি, ও এখন থেকে তোর কাজগুলোই করবে। বাবু, আমার জায়গায় আপনি মোহনকে রেখে দিয়েছেন? আমি আপনার কাছে এত বছর ধরে কাজ করছি। হ্যাঁ, তুই তো বহুত বছর ধরে আমার এখানে কাজ করছিস, কিন্তু তোর এই রোজ রোজ দেরি করে আসাতে আমার কাজে অনেক সমস্যা হচ্ছে, তাই মোহনকে রেখে দিয়েছি আমি। বাবু, আপনি এমনটা কেন করলেন? গরিবের পেটে লাথি মেরে কি মজা পেলেন? তোকে রোজ রোজ বারণ করার পরেও তুই দেরি করে আসিস কাজে, তাই আর কি করব বল, তাই মোহনকে রেখে দিয়েছি। বাবু, এবারের মতন আমার শেষ সুযোগ দিয়ে দেখেন,
আমি আর দেরি করব না, সব কাজ সময় মতন করে দিব। এখন আর তোকে কাজে রাখতে পারবো না, তুই এখন এখান থেকে যা। এরপরে গোবিন্দ জমিদারের বাড়ি থেকে মন খারাপ করে চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো তো। কি গো, তুমি এইমাত্র গিয়ে এখনই চলে আসলে? কিছু কি হয়েছে? শরীর খারাপ তোমার? কি আর হবে, জমিদার বাবুর বাড়ির কাজটি চলে গিয়েছে। কি বলো এই কথা? কাজ কেন চলে যাবে? আমি প্রতিদিন দেরি করে যাই, এজন্য মোহনকে রেখে দিয়েছে আর আমাকে বের করে দিয়েছে। তুমি জমিদার বাবুর সাথে এত বছর ধরে কাজ করছো, এরপরেও তোমাকে কাজ থেকে বের করে দিল? সবই কপাল গো, সবই কপাল। এখন যে কি করব কিছুই বুঝছি না। এত ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে বলো? আমি তো বেশি পড়ালেখাও জানি না, বা মাঠে কাজবাজও করতে জানি না যে কিছু করে খাবো। তোমার কিছুই করা লাগবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় কি বুদ্ধি এসেছে? আর কিছু করা লাগবে না? এই কথার মানে তো বুঝলাম না। তুমি এক কাজ করতে পারো, সামনে তো আমাদের গ্রামে মেলা বসবে, তাই না? হ্যাঁ, প্রতি বছরই তো মেলা হয়। তুমি এক কাজ করো, বাজার থেকে কিছু কাঁচা আম কিনে এনে দাও। আমি আম দিয়ে আচার বানিয়ে দিব, তুমি সে আচারগুলো মেলায় বিক্রি করবে। তোমার বুদ্ধিটা খারাপ না, ভালোই, কিন্তু আচার কি বিক্রি হবে? মনে হয় তো হবে, তুমি এত না ভেবে আম কিনে এনে দাও। ঠিক আছে, আমি কালকে সকালে গিয়ে তোমার আম কিনে এনে দিব। আচ্ছা দিও, দেখবে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকাবে। কই গো, তুমি কোথায় গেলে? এদিকে আসো। কি গো, চলে এসেছো আম নিয়ে? হ্যাঁ, বাজারে সেরা আম নিয়ে এসেছি। এখন আমগুলো নিয়ে তুমি ঝটপট করে তোমার কাজ শুরু করে দাও তো। বাজার থেকে শুনে আসলাম কাল পরশুই মেলা শুরু হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এখনই কাজে লেগে পড়ছি, তুমি সময় মতো আচার পেয়ে যাবে। সারথি আমগুলো নিয়ে আচার বানাতে শুরু করে দিল। ও অনেক সময় নিয়ে অনেক যত্ন করে আচার বানাতে লাগলো। কই গো, দাও দাও, এদিকে যে মেলা বসতে লাগলো। দাঁড়াও গো দাঁড়াও, আসছি, কৌটাগুলো ভালোভাবে মুছে দিই। হয়েছে হয়েছে, দাও। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যাব। এখন আমি বেরিয়ে পড়লাম। আচারগুলো নিয়ে গোবিন্দ মেলায় চলে যায়। মেলায় গিয়ে দেখে ওর মতন আচারের দোকান শিবু নামে একজন দিয়েছে। শিবুর দোকানে মোটামুটি ভালোই আচার বিক্রি হচ্ছে। কি পোড়া কপাল আমার, এই মেলার মধ্যেও আচারের দোকান দিয়েছে শিবু দাদা। আমার আচার আর মনে হয় না বিক্রি হবে। এই মেলায় আবার গোবিন্দ আচারের দোকান দিল। এমনি আমার ব্যবসা হয় না ঠিকঠাক করে, আবার গোবিন্দর দোকান, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কাকু কাকু, আমাকে কিছু আচার দিবে? আমার কাছে না টাকা নেই, অনেক আচার খেতে মন চাচ্ছে। তোমার যত ইচ্ছা আচার খেতে মন চায় তুমি খাও, তোমার টাকা দেয়া লাগবে না। খেতে অনেক মজা, তুমি শিবু কাকুর থেকেও অনেক মজার আচার বানাও। গোবিন্দ, কিছু আচার দাও তো, তোমার দোকানের আমের আচার খেয়ে দেখি কেমন লাগে। এ নিন দাদা আচার। বাহ, তোমার হাতে তো জাদু আছে গোবিন্দ, আচারগুলো খেতে অনেক মজা। দাও দাও, আরো দাও, বাসায় নিয়ে যাই। এইভাবে গোবিন্দর আচার বিক্রি হয়ে যায়। পরের দিন ওর দোকানে অনেক ভিড় হয়। এই দেখে শিবু বিষয়টা কি বুঝতে পারলাম না তো, গোবিন্দর এত আচার বিক্রি হচ্ছে কিভাবে? আমার তো আচারই বিক্রি হচ্ছে না। যাই তো, ওর দোকান থেকে একটু গিয়ে ঘুরে আসি। কেমন আছো শিবুদা? হঠাৎ করে আমার দোকানে কিছু কি লাগবে? না রে, তোকে দেখতে আসলাম, তোর ব্যবসা কেমন চলছে তা? চলছে দাদা, ভালোই চলছে, আপনাদের দোয়ায়। তোর আচারের তো অনেক নাম ডাক, কিভাবে বানাস তুই আচার? দাদা আমি তো বানাই না, বানাই তোমার বৌমা।
ও অনেক ভালো আচার বানাতে পারে। ওর বউ আচার বানাই ভালোই মনে হয়, কিছু একটা করতে হবে। আচ্ছা গোবিন্দ, থাক তাহলে, গেলাম। তাহলে এক কাজ করি, ওর বউয়ের বানানো আচার কালকে গিয়ে চুরি করে নিয়ে আসবো, তাহলে আমিও বিক্রি করতে পারবো, আমারও এত লোক হয়ে যাবে। আরে যা, আচারটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। ইস, এত কষ্টের কাজ সব নষ্ট হয়ে গেল। যাই, অন্য একটা কড়াই নিয়ে আসি, আবার নতুন করে আচার বানাই। যখন সারথী নতুন কড়াই আনতে গেল, সেই মুহূর্তেই শিবু রান্নাঘরে এসে নষ্ট আমের আচার নিয়ে চলে যায়। কি হলো? আচারের কড়াইটি কোথায় চলে গেল? মনের ভুলে আমি কি আবার বাইরে রেখে আসলাম? যাই হোক, আচার বানানো শুরু করে দিই। আর এইদিকে শিবু আমের আচারগুলো বিক্রি করতে শুরু করে। শিবুর দোকানে আজকে অনেক লোক হয়েছিল। আজকে ভালোই বেচা কেনা শুরু হচ্ছে। এমন করে যদি প্রতিদিন বিক্রি করতে পারি তাহলে তো পুরোটাই লাভ। গোবিন্দ শিবুর আচার বিক্রি দেখে অবাক হয়ে যায় যে ওর দোকানে এত লোক কিভাবে আসে। কিন্তু কিছুক্ষণ পরে শিবু, ওই শিবু, দোকান থেকে বের হয়ে আয়। তুই কি আচার বিক্রি করিস যা খেয়ে পেটে ব্যথা করছে সবার? দাদা, আমার আচার খেয়ে পেটে ব্যথা করছে মানে? আচার তো অনেক মজা, পেটে ব্যথা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমারও পেটে ব্যথা করছে। তোর নষ্ট আচার, ওকে ধরে মারো মারো, সবাই ওকে ধরে মারো। ও নষ্ট আচার বিক্রি করে। না না, আমাকে মেরো না, আমার তো কোনো দোষ নেই। এই আচারগুলো গোবিন্দদার বাসা থেকে এনেছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না। গোবিন্দর আচারে তো কোনো সমস্যা নেই। সত্যি বলছি, আমি আজ গোবিন্দদার বাসা থেকে এনেছি। তুমি আজ আমার বাসা থেকে আচার নিয়ে এসেছো? ওই আচার তো নষ্ট হয়ে গিয়েছিল, তাই তো আমার বৌমা ফেলে দিয়েছিল, আর তুমি যে ওই আচার নিয়ে চলে এসেছো। তোর এত বড় সাহস, তুই নষ্ট আচার খাওয়াস মানুষদের, আবার চুরিও করিস? আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও, আমি তোমাদের পায়ে পড়ি। তোকে আর মাফ করা যাবে না, তোকে শাস্তি দিতেই হবে। দাদারা, তোমরা ওকে ছেড়ে দাও, ওর পাপের শাস্তি ও পেয়ে গিয়েছে, ওকে মারার দরকার নেই। ওকে আর মারা হবে না, কিন্তু ওর মেলায় দোকান বন্ধ করে দিতে হবে, আর ও কখনো যেন আচার না বিক্রি করতে পারে, এটাও শাস্তি। আমার ভুল হয়ে গেছে, এজন্য আমি আপনাদের শাস্তি মাথা পেতে মেনে নিলাম। আমি আর এই ভুল কখনোই করব না। এরপর থেকে শিবুর দোকান বন্ধ হয়ে যায়, আর গোবিন্দের দোকান অনেক বেচা বিক্রি হয়, আর আমের আচারের প্রশংসা সব গ্রামে ছড়িয়ে পড়ে।